একটা বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারে না, আবার আরেকটা পেটে নিল কিভাবে? তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না। বড় যা আর তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল, আর ঠিক এইভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছিল। মেজো যা তালে তাল মিলিয়ে বলল, বোঝনি দিদি, আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। আমার চোখের পানি টলটল করছিল। কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম। আমার স্বামী সবার ছোট। তার বড় আরও 3 ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে। বাজারে একটা ফার্মেসি আছে, সে দাঁতের ডাক্তার। তেমন চলে না। মাস শেষে 5 থেকে 7 হাজার টাকা আসে। আমি অনার্স পাশ করা একটা মেয়ে। অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম। চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু এই বাড়ির কড়া নিয়ম, ঘরের বউ বাইরে কাজে যেতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়, শ্বশুরমশাই কতই না কথা শোনায়। বেচারা চুপ করে শোনে। আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি। কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে। গায়ে হাত তোলা তো দূরে থাক। যখন আমি সবার কথা শুনে কান্না করতাম, তখন আমার হাতগুলো ধরে বলতো, আর একটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি 3 ভাই খুব ভালো জব করে, মোটা টাকা বেতন পায়। তাছাড়া আরও বাড়তি ঘুষ তো আছে। আমার মেয়ের বয়স 3 বছর। এই সময়টাতে বাচ্চাদের খুব ভালো মন্দ খাবার দেওয়া উচিত। কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজ হাতে রান্না করি। তবে আমার মেয়ের কপালে সেই ঝোলই জোটে। আজকে সব কাজ শেষ করে যখন গোসলে যাই, হঠাৎ মাথাটা ঘুরে পড়ে যাই। তারপর তারাই ডাক্তার ডেকে আনে। না হলে বাড়ির সব কাজ করবে কে? ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলেছি। এরপর থেকে এক একজন এক এক কথা শুনেছি। আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে জীবনে দেখিনি। দেখেছো তো তোমার স্বামীর ইনকাম নেই, তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকে তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না। আমি এরকম কথাগুলো আর শুনতে পাচ্ছিলাম না। দৌড়ে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতে আমার শাশুড়ি তাকে ডেকে ঘরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টি প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল। মিষ্টি প্যাকেটটা দেখে একটু অবাক হলাম, কারণ ও কিছু জানে না। আমিও জানতাম না, আজকে জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরল। আর এমন কাজ দেখে তো আমি অবাক। এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি খুশি, আমাদের 2টো বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে, কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পড়ে আছে। এইবারে সব কাজ, সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে, ভালো খাবার কাকে বলে এইটুকু সে বোঝে। আমার দিকে তাকিয়ে বলল, ওমা, আমাকে মাংস দাও না কেন? আমার বড় যা মুখ কালো করে বলল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ শোনা। তোমার বাবার ইনকাম কম, তাই তোমার মাংস খাওয়া পাপ। আমার মেয়ে আর কোনো কথা বলল না। তার বড় কাকি কি বলছে সে বুঝতে পারেনি, কিন্তু এটা যে ঠিকই বুঝছে তাকে মাংস দিবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনে না শোনার ভান করে খেয়ে উঠে গেল। সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তে চোখ থেকে পানি পানি পড়ছে। খুব কাঁদতে ইচ্ছে হলো। কেন এমন হলো? বিকালে মেয়েকে নিয়ে পড়তে বসেছি, হঠাৎ দেখলাম সুমন এসেছে। হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ, নতুন কিনে এসেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগে সে গোসলে চলে গেল। আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাততালি দিয়ে বলল, বেড়াতে যাব মা? কিছুই বুঝতে পারছি না, হঠাৎ সব ব্যাগ গোছানো কেন বললো? ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেগে বলল, কি হলো? তোমাকে সব গোছাতে বলছি না? আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কেন? কোথায় যাব আমরা? এই বাড়ি থেকে চলে যাব। কেন? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো? পাগল হয়ে গেছো? সুমন অনেক জোরে বলল, এত কথা কেন বলছো মায়া? আমি যা বলছি সেটা করো। ও কখনো জোরে কথা বলে না। ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়িও সেজোজা বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে? তুই বিকেলে বাড়ি কে, আর এমন চিল্লাচ্ছিস কেন? সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে কাজে হাত দিল। আমার শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে। সুমন পিছ ফিরে উত্তর দিল,
আর জ্বালা করব না গো মা, চলে যাব তোমাদের এখান থেকে। নিজেদের জামাকাপড় বাদে আর কিছু ব্যাগে নিলাম না। বাড়ির সবাই বের হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমার বড় যা বলে উঠল, বাড়ির কাজের ভয়ে এখন চলে যাচ্ছ? এসব চালাকি কেউ কি বোঝে না নাকি? সুমন হুংকার ছেড়ে বলল, চুপ, অনেক হয়েছে। আমার বউকে আর একটা কথা বললে তার গায়ে হাত তুলতে আমি পিছপা হব না। এতদিন সব সহ্য করছি, আর না। ওর এমন ব্যাপারে আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, বউ তোরে কালা জাদু করছে, নইলে তুই তো এমন ছিলি না। তোর সাহস বাইরে গেছে, তুই বড় বউয়ের লগে এমন কথা বলিস? তুই জানাস আকবর আমার বড় ভাসুর, শুনলে তোরে আস্ত রাখবো না। সুমন আমার শাশুড়ির কাছে গিয়ে বলল, বড় ভাই, তাই তোমার দরদ হচ্ছে নাকি? তার স্বামী বেশি টাকা দেয় সংসারে, এই জন্য দরদ হচ্ছে। আমার শাশুড়ি থেমে থেমে বলল, না, বউ ভাবির লগে কেউ এমন কথা কয় না। আর টাকা তো বেশি দেয়, আর সংসারে যে টাকা বেশি দেয় তার লগে বেয়াদবি করতে নেই। তোমার ধন্যবাদ এই কারণে যে তুমি সত্যি কথাটা বলছো, সুমন। আমাদের সব গোছানো শেষ। আমি বোরখা পরে নিলাম। সুমন কোলে আমার মেয়েকে, আর হাতে কাপড়ের ব্যাগ। তার পিছে পিছে আমি বের হলাম। আমার শাশুড়ি সদর দরজায় দপাস করে বসে কপাল চাপড়াতে দিয়ে চেঁচাতে লাগলো আর বলল, এই পিশাচি আমার পোলারে খাইলো। আমার এত সাদাসিধে পোলা এই কাম জীবনেও করতে পারবো না। এই অপয়া আমার পোলার মাথাটা খাইছে। আল্লাহ গো, তুমি এর বিচার করো। বাড়ির কাজ করতে হইব, তাই আমার পোলাটারে আমার থেকে আলাদা করলো। সুমন মেয়েকে কাঁধ থেকে নামাতে নামাতে বলল, মা, তুমি আমার যা বলার বলো, মায়েরা কিছু বলবা না। ওর মতো মেয়ে দেখে এই বাড়ির বুয়া বানাইয়া খাটাইয়া গেল। অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তোমাদের সব কাজ করেছে বুয়ার মতো। তারপরে আমি তোমাদের কিছু বলিনি। ও তো পরের মেয়ে, কিন্তু আমি আমার মেয়ে তো তোমাদের রক্ত। ও তো তোমাদের নাতি। আমার মেয়েটা কি দোষ করেছে? আমার মেয়ে কি এমন খায়? এক টুকরো মাংস তোর কপালে জুটলো না? তুমি তো পারতা এক টুকরো মাংস ওরে দিতে। তোমার উপর তো কেউ কথা বলতে পারতো না। আমার শ্বশুর চিল্লাতে চিল্লাতে বলল, সন্তানের প্রতি এত মায়া যে মাকেও কথা শোনাও তুমি? মনে হচ্ছে তোমাদের চার ভাইরে আমরা পালতে আনছিলাম। আমাদের সন্তান নেই, মায়া নেই। আছে তো সন্তানের প্রতি মায়া, তোমাদেরও আছে, কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়া বেশি। ৭,০০০ টাকা আলাদা খেয়ে আমি দেখাবো আমার বউ বাচ্চা মাংস খেতে পারে এই টাকার মধ্যে, যা তোমাদের সংসারে হতো না। তারা কথা কাটাকাটি করছে। পাশ থেকে আমি শুনলাম আমার বড় যা আর মেজো যার কথা। তারা আমার শ্বশুরের কানের কাছে গিয়ে বলছ, আব্বা বাইর করে দেন, সম্পত্তির কোনো ভাগ দিবেন না, এটাও বলে দেন। তাদের কথা মতো আমার শ্বশুর সুমনকে বলল, তাহলে তুই এই কথা শুনে রাখো, আমার ছেলে ওই টাকাওয়ালা তিনটাই, ছোট ছেলে বলতে কেউ নেই। আমার সব সম্পত্তি তিন ভাগই হবে। এখন আমার বাড়ি থেকে বের হ। সুমন একটু জোরে জোরে হেসে বলল, তোমার এই পাপের আর অনাচারের সম্পত্তির দরকার নেই আমার। আমি খেয়াল করলাম সুমনের চোখের পানি। পানিটা আড়াল করে সবাইকে ভালো থেকে বলে আমার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে আসলো। গলি দিয়ে হেঁটে বড় রাস্তায় উঠছি, কেউ কোনো কথা বলছে না। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি? আর দোকান তো ওই বাজারে, দূরে গিয়ে খাবো কি? বেশি কথা বলো না, আমি আছি তো। এই হাত ধরে যখন বেরিয়ে এসেছি, তখন খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। একটা রিক্সা দিয়ে অনেকটা দূর থেকে এসে সুমন রিক্সাটাকে থামাতে বলল। রিক্সা থেকে নেমে সুমন ভাড়া মিটিয়ে একটা গলি দিয়ে ঢুকলো। মায়া তার পিছে পিছে হাঁটছে। একটা বাড়ি ঢুকে ৩ তলায় উঠে সুমন কলিং বেল দিতেই রিফাত দরজা খুলো। রিফাতকে দেখে মায়া খুবই অবাক। রিফাত সুমনের বন্ধু, ও দেশের বাইরে থাকে। দেশে আসলো কবে? পাশ থেকে একটা মেয়ে মুচকি এসে সালাম দিয়ে আমার মেয়েকে কোলে নিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া আসেন, ভাবিরে নিয়ে ঘরে আসেন। আমি চুপচাপ ফ্ল্যাটটাতে ঢুকলাম। বাবার বাড়ির কথা মনে পড়ল হঠাৎ। এমন রাজপ্রাসাদেই ছিলাম, বাবার একটা মাত্র মেয়ে ছিলাম আদরের। কখনো কষ্ট কি বুঝতে দেয়নি। কিছু চাইতে দেরি হতো, কিছু সেটা আসতে দেরি হতো না। হুম, আমার বাবার অনেক বিশ্বস্ত কর্মচারী। বাড়ি আসার যাওয়া হতো, এর মধ্যে কখন দুইজনে দুইজনকে ভালো লাগে বুঝতে পারিনি। পরে আমার বাবা বিয়ে ঠিক হলে বাবাকে সব জানাই, কিন্তু সে রাজি ছিল না। তাই পালিয়ে বিয়ে করে এই বাড়ি উঠি। প্রথমে বড়লোকের মেয়ে, তাই খুব আদর যত্ন করতো। আমার শাশুড়ি পরে যখন বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন থেকে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমার ধ্যান ভেঙে রিফাত ভাই ডাক দিল, ভাবি, আমার বউ আয়েশা। তার কথা শুনে অবাকও হলাম, খুশি হলাম। কি বলেন ভাই, বিয়ে কবে করলেন জানালেন না বললে?
আমি বিদেশে থাইকা ওরে ভালোবাসতাম, ইমুতে প্রেম ভাবি। ওর বিয়ের কথা চলতেছিল, বাড়িতে জানাইলাম। তারা বলল, ২ বছর হইছে বিদেশ গেলি, কিছু একটা কর তারপর বিয়া। বাড়ির ঘর, দেওয়ালের কাজ শেষ হোক তারপর। আমার মাথা ঠিক নেই, ভালোবাসা উড়ে যায়। আর তারা কয় বাড়ির কাজ শেষ হোক। তাহলে কোনো কথা না বলে শুনে দেশে আইসা বিয়ে করে বউ নিয়া বাড়ি উঠি। তাদের অবাক করে দিমু তাই। কিন্তু ভাবি কি আর কমু, তাদের অবাক করতে গিয়ে নিজেই অবাক হই। দেখি ছোট ভাই কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সে এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। আরও ৫ মাস আগে আমারে বলেনি। আমার টাকা দিয়ে অনুষ্ঠান করছে। আর আমার ভালোবাসার মানুষটিকে বিয়ে করার কথা বলছি, তারা বলে বাড়িঘরের কাজ শেষ হলে করতে। তাদের সাথে জোরে কথা বলতে তারা অনুতাপ না হলে আরও চড়া হয়ে কথা বলল। কপাল ভালো ছিল ওই ফ্ল্যাটটা আয়শার উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমাইয়ে কিনছিলাম। রাগ হয়ে এই বাসায় নতুন সংসার শুরু করি। রিফাত একটু থেমে আবারও বলতে লাগলো, আসলে ভাবি, পরিবারে বেশি টাকা দেওয়া আর কম টাকা দেওয়ার কোনো বিষয় না। বিষয় হচ্ছে বাবা মার সন্তানের প্রতি মনের টান। সন্তানের প্রতি যদি মন থেকে মায়া ভালোবাসা না থাকে, তাহলে টাকার বিষয়টা কিছুই না। সবাই বলে পৃথিবীতে বাবা মার থেকে আপন কেউ হয় না, বিশেষ করে মার থেকে বেশি কেউ ভালোবাসে না। কিন্তু আমার মা, যখন আমি সারাদিন বিদেশে কাজ করে রাতে একটু সময় পেতাম, তখন মাকে ফোন দিতাম। আর মা ফোন ধরে কি বলতেন জানেন? বলতেন, হ্যাঁ রে, তোর বুদ্ধিশুদ্ধি কি তালগাট উঠছে? তোর বিদেশের মতো তো এখানে রাত ৯টার পর সবাই আড্ডা দেয় না যে অনেক রাত করে ঘুমাবে। তোদের ওখানে তো এখন সন্ধ্যা, কিন্তু আমরা তো খুব সকালে উঠবো, নামাজ পড়তে হবে। এখন ফোন কোন বুদ্ধিতে তুই ফোন দিলি? বিদেশ গেছিস টাকা কামাস, নামাজ তো পানিতে ভাসাই দিছিস। সেটা না হয় বাদই দিলাম। তার এত কথা শোনার পর আমি শুধু একটাই কথা বলতাম, মনে পড়ছিল তোমাকে মা, আর বিরক্ত করবো না, তুমি ঘুমাও। এরপর আমার চোখের পানিটা আর কেউ দেখতো না। আমি তো টাকা দিতাম আর মানলাম ছোট ভাই বাড়ির ছোট ছেলে, তাই আদরের। সুমন টাকা দেয়নি, কিন্তু সে তো বাড়ির ছোট ছেলে, আদরের। তার সাথে কেন এমন হলো? টাকা কিছু না, যদি মন থেকে ভালোবাসা মায়া মমতা না থাকে। আমি রিফাতের কথা শুনছিলাম, তবে ৫ বছরে আমি এইটুকু বুঝেছি যে টাকার মূল্য ঠিক কতটা। তাই তার কথাগুলো তেমন গুরুত্ব মনে হচ্ছিল না আমার কাছে। কারণ ১ম যেই দিন ওই বাড়ি গিয়েছিলাম, আমার শ্বশুরি মায়ের এত আদর, যাদের ছোট বোনের মতো ভালোবাসা, সবটা আমার বাবার টাকার লোভে ছিল। নাহলে কোনো বাবা আমাকে মেনে না নেওয়ার পরে এমন অত্যাচার শুরু করলো। সুমন আয়েশার সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাদের ২ জনকে অনেকক্ষণ কথা বলতে দেখে কাছে এসে জিজ্ঞাসা করলো, এত কি কথা হচ্ছে? রিফাত হেসে বলল, এই আর ভাবি রে, বলছিলাম তোরা থাক, আমি পুচকিটার সাথে আলাপ হয়ে আসি। আমি সুমনকে পাশে নিয়ে বললাম, এখন কোথায় যাব, কি করব? এভাবে চলে আসা ঠিক হয়নি। আমাদের আয় রোজগার কম, ওইটুকু কথা হজম করে চলতে হতো। এত রাগ দেখানো উচিত হয়নি। আর একটু কাজ করে গেলে হাত পা তো হয়ে যায় না? আমি তো কখনোই তোমার কাছে নেল পালিশ করি নাই। আমার কাজ করতে ভালো লাগে না। আমি এই কাজ করতে পারবো না। তাহলে এমন কেন করলে? এখন বাসা ভাড়া করে থাকতে হলে কত টাকা লাগবে তোমার হিসাব আছে? তোমার বন্ধুর বাড়িতে তো আজীবন থাকতে পারবো না আমরা। ওদের নতুন সংসার। এখানে আসার পর রিপাত ভাইয়ের কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে। সুমন বিরক্ত হয়ে বলল, এত কথা বলতে পারো তুমি? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না। কি বলবে তুমি? তোমার জন্য তো এবার রাস্তায় থাকতে হবে। যাও, এক মুঠো খেতে পারতাম, সেটাও কপালে থাকবে না বোধহয়। আমি একবার বলছি তো, আমি থাকতে কিছু হবে না। আর এখান থেকে আমরা এখানেই থাকবো। সুমনের কথা শুনে মায়া আকাশ থেকে পড়ল। দাঁত চিবিয়ে আস্তে আস্তে বলল, আস্তে কথা বলো। এ কথা যেন ওরা না শুনে। মাথা ঠিক আছে তোমার? ওদের নতুন সংসার, সেখানে এসে আমরা বিরক্ত করব? এত সুন্দর ফ্ল্যাট করেছে বউয়ের জন্য, আমাদের জন্য না। এইসব কথা ভুলেও মুখ থেকে বের করো না। মায়ের কথাগুলো পিছন থেকে সব শুনছে রিফাত আর তার স্ত্রী আয়শা। মায়া যখন সুমনকে ধমকাচ্ছিল, ঠিক তখনই রিফাত বলল, আপনি আমার বন্ধুরে একদম বকবেন না ভাবি। আমি ওরে বলছি এখানে থাকার জন্য। না না ভাই, সে কি করে হয়? আপনাদের নতুন সংসারে আমি বাধা হতে চাই না। বাধার ব্যাপার কোথায় আসলো? নিজের বাবা মাও যখন ২ নম্বরই করেছে আমার সাথে, তখন এই বন্ধু মানসিক সাহস দেয় আমার। সেই বন্ধু বিপদে পড়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? শোনেন ভাবি, আমি ওই বাড়ির সব ঘটনা শুনেছি। সুমন আমাকে সব বলার পর আমি বলি আপনাকে এখানে নিয়ে আসতে। অনেক আগের থেকে এ নিয়ে অনেক জোরাজুরি করেছি, কিন্তু ও শোনেনি। কালকের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারছিলাম না, তাই ওকে আরও বেশি জোর করি। তারপর ও রাজি হয় আর আমার ভরসাতে আপনাকে আনছে।
ছোট থেকে দুইজন একসাথে বড় হয়েছি, আর ওর পরিবারের এই অবস্থায় এটা কিভাবে মানবো বলেন? তার এত বড় বাসা, তো আমি তো আর এখানে থাকতে পারবো না। আমাকে আবার চলে যেতে হবে। তখন তো আয়েশা একা থাকবে। আপনি না হয় তার একটু সঙ্গ দিবেন। আপনি ভাই, ব্রাদার, বাবা-মার ভালোবাসা তো ২ বন্ধুই বঞ্চিত হয়েছি। এখন না হয় একটা পরিবার হয়ে থাকলাম, তাতে সমস্যা কোথায়? মানুষ দুনিয়ায় আসে কিছুদিনের জন্য। আর এই অল্প কিছুদিনের প্রতিটি সময়ে যদি কষ্টে কাটায়, এটা আসলেই তার জীবনের অনেক বড় আফসোস। তাই একসাথে সুন্দর সুসম্পর্ক, যেই কয়দিন বেঁচে আছি, ডাল ভাত খেয়ে মিলেমিশে থাকা ভালো। সত্যি বলতে রিফাত ভাইয়ের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো যদি আমার বাবা-মা বা আমার শ্বশুর-শাশুড়ি অনুভব করত, তাহলে তারা কেউই আমাদের দূরে সরিয়ে দিতে পারত না। আসলে মানুষ কয়টা দিন বাঁচে? তার মধ্যে এত অবহেলা পেলে তো জীবন বৃথা। রিফাত মজা করে বলল, এত ভাবার দরকার নেই। আর এই অকাজের ঢেঁকিটা একটু মজার মজার রান্না শিখাই দিয়েন, তাতেই হবে। কিন্তু ভাই, সবই তো বুঝলাম। থাকার কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো একটা কাজের। সুমন ওই বাজারে গিয়ে দোকান খুলে বসলে প্রতিদিন ওদের সাথে দেখা হবে। ওদের সাথে দেখা হলে ওরা কিছু না কিছু বলবে ওকে শুনিয়ে। বা আমার ছেড়ে চলে আসা যে কতটা কষ্টের, সেটা আমি বুঝি। ওই জায়গায় গেলে বা আমার সাথে দেখা হলে ওর তো কষ্ট হবে। আমি এখান থেকে চাকরি খুঁজবো, কিন্তু এই কয়দিন তো ওইখানে যেতেই হবে। হাত পুরো ফাঁকা, খাবো কি বলেন? সুমন নিচের দিকে তাকিয়ে বলল, ওখানে যেতে হবে না আর। তোমার মনে আছে মায়া, আমি কাল বাড়িতে মিষ্টি নিয়ে গেছিলাম? তার কারণটা জানো? সুমন মিষ্টির কথা বলতে মায়ের মনে পড়ল কালকের কথা। ভাবতে ভাবতে বলে, হ্যাঁ মনে পড়ছে। কিন্তু ওই মিষ্টি কিসের ছিল? তুমি বাড়ি আসার আগেই তো কিছু জানতে না। আর জানালেও না, ওই বাড়িতে ওই সময় মিষ্টি আনার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, ওই মিষ্টি নিয়েছিলাম কারণ আমি নতুন একটা চাকরি পেয়েছি। নতুন চাকরির কথা শুনে মায়ের চোখ জল করে উঠল। চোখের কোণে পানিও এসেছে। কিভাবে পেলে? কোথায় পেলে? কিসের কাজ বলো না। আগে শান্ত হও, তারপর বলছি। আমি শান্ত আছি, তুমি বলো। কিভাবে পেলাম সেটা পরে বলি। আগে তোমার একটা বিচার আছে। কি বিচার? আমার মেয়েকে এক টুকরো মাংস ভাগে পেত না, সেই কথা তুমি আমাকে জানালে কেন না কেন? কিভাবে পারলা? টেবিলে সবাই মাংস খায়, আর আমার মেয়ের প্লেটে এক টুকরো মুরগির গিলা পড়ে আছে। এই জন্য আমি বাড়ি থেকে বের হলে তুমি ওকে খাবার দিতে। আমি চুপ করে আছি, কি জবাব দিব? ছোট থেকে ঝগড়াঝাটি একদম পছন্দ না আমার। পছন্দ না বলতে এসবে ভয় পাই আমি। কখনো একটু জোরে কথা বললে কেঁদে দিতাম। এজন্য কখনো কারোর সাথে লাগতাম না। আমার মা সবসময় আমার কাছে কাছে থাকতো। বড় বাড়ির মেয়ে ছিলাম, খুব আদরে, কষ্ট কি চোখে দেখিনি। কখনো কারোর সাথে ঝগড়া করার প্রয়োজন হয়নি। তাই টেবিলে সবাই খেতে বসলে আমি মেয়েকে পরে খেতে দিতাম। ও মাংস চাইবে, মাছ চাইবে। ওর বাবা দেখলে কষ্ট পাবে, ঝগড়া হবে। ওই প্রেশারটা আবার আমার আর আমার মেয়ের উপর পড়তো। এই জন্য কখনো ওকে কিছু বলিনি। তুমি কেন কথা বলছো না কেন মায়া? সে পুরনো কথা বাদ দাও, বলো না কি চাকরি হয়েছে আর কোথায়? শোনো মায়া, কথা ঘুরাইও না। তুমি আমার নিষ্পাপ মেয়েটাকে যেই কষ্ট দিছো, তা বলার মতো নয়। আচ্ছা মাফ করো, তোমার মেয়েকে আর কষ্ট দিব না। এবার বলো, কি চাকরি হয়েছে? তোমার মনে আছে একবার বলেছিলাম একজন অনেক বড়লোক কাস্টমার এসেছিল, তার স্ত্রীর দাঁতের সমস্যা হয়েছে, তাকে নিয়ে? আমি চিকিৎসা দেওয়ার পর তার স্ত্রী সুস্থ হয়েছে। তারপর আমাকে ৫,০০০ টাকা দিয়েছিল খুশি হয়ে। তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। ওই টাকা দিয়ে মেয়ের জন্য দুধ এনেছিলে। তা নিয়ে মা কত ঝামেলা করছিল, ভুলবো কিভাবে? আমার মেয়ের কপালে সেই দুধটুকুও জুটতে দেয়নি। তারপর আবার ১ মাস দোকানে আসে। আমার সব কথা জিজ্ঞাসা করে। আমি পরিস্থিতি খুলে বলি। বলার পর বলে, আমাকে আগে বলবে তো? আমি বললাম, আপনার শরীর তো ঠিক নেই। আপনার কাছে একটা কার্ড দিয়ে বলল, কালকে তোমার সিভি নিয়ে এখানে এসো। তোকে না বলে আমি ওইদিন ওখানে গিয়েছিলাম। প্রায় ১ সপ্তাহ আগের কথা। ওখানে যাওয়ার পর ম্যানেজারের চাকরিটা আমাকে দেয়। বেতন ধরে ৩০,০০০ টাকা। কিন্তু একবার দেখাতে এত বেতন ধরে ম্যানেজারের পদে চাকরি, ব্যাপারটা সুবিধার লাগছে না আমার। এই অফিস কোথায়? একদিনের না। ওনার স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়, উনি খুব ভয় পেয়েছিলেন। ৮ বছর প্রেমের বিয়ে, নিজের প্রিয়তমাকে খুব ভালোবাসতেন। আমার চিকিৎসায় সুস্থ হওয়ার কারণে খুবই খুশি হয়েছেন। এরপর থেকে মাঝে মাঝে এখানে আসতেন, গল্প করতেন। তারপর ওই দিন আমার কথা জিজ্ঞাসা করলো। এরপর সব হলো। কিন্তু ওই কথা যদি বাড়ির লোক জানে, তাহলে কি বলবে জানো? বলবে, এই চাকরি হয়েছে, সংসারে টাকা দিতে হবে, তাই চলে এসেছি। বললে বলুক, যা বলার বলুক। বিশ্বাস করো মায়া, ওই বাড়ির প্রতি একটুও মায়া নেই আর আমার। বাবা মার প্রতি সন্তানের যেই ভালোবাসা থাকে, ওই ভালোবাসা যে নেই আমার মধ্যে। ওই চাকরির জন্য মিষ্টি নিয়ে গেছিলাম কাল। কিন্তু যখন মা তোমার কথা বলল, খুব খুশি লাগছিল।
পরে যখন বলল, খাওয়াবো কি পড়াবো কি বলে অনেক খোঁটা দিচ্ছিল, খুব কষ্ট দিচ্ছিল। ওই দিন মনে মনে বলি চলে যাব এই বাড়ি থেকে। সকালে যখন মেয়ের সাথে বড় ভাবির ওই রকম ব্যবহার দেখছিলাম, তখন নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। দোকানে গিয়ে মেয়ের সেই কথাটা কানে বাজছিল, আমাকে মাংস দাও না মা। তাই বাধ্য হয়ে বিকেলে চলে আসলাম বাসায়। যা হয় ভালোর জন্য হয়, সৃষ্টিকর্তা সব কিছু ভালোর জন্য করে। পেছন থেকে বলল রিফাত, এখন চল খেয়ে নিবি। আয়সা যা রান্না করে তা খাওয়ার উপযোগী হয় না, বাইরে থেকে তাই খাবার এনেছি। মৌ, মায়ের মেয়ে, খেয়ে ঘুমিয়েছে। মা, এত কথা বলতে বলতে আমার মেয়ের কথা ভুলেই গেছি। আমি মৌকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভাবি। আপনারা এখন খেয়ে নিন। খাওয়া দাওয়া শেষ করে সুমন একবার দোকানের দিকে গেলে, সেখানে যেতে তাদের বাড়ির খুব কাছের একজনের সাথে দেখা হলো, কথা হলো। কথায় কথায় সে বলল, সুমন ভাই, আপনি নাকি ভাবি আর মৌরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছেন? হ্যাঁ ভাই, কি করব বলো? এই মেয়েটাও তো একটা মানুষ, দুনিয়ার সব কাজ ওরে দিয়ে করায়, তারপর একটু ভালো মন্দ খাবার মাসও খেতে পারে না। কিভাবে নিজের স্ত্রীর উপর এত অনাচার সহ্য করি বলো? সে ঠিক আছে, কিন্তু ভাবির সাথে তো সবসময় এমন করতো যখন থেকে এনেছেন। তবে হঠাৎ নেওয়ার কারণটা বুঝলাম না। কি খাবো, কোথায় যাব, কোথায় থাকবো, এইসব বুঝে উঠতে পারছিলাম না। তোমার ভাবির উপর ওরা যেই অনাচার অত্যাচার করেছে, এই শাস্তি যদি সৃষ্টিকর্তা আমাকে দেয়, আমি তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। যা করছেন ভালোই করছেন। ওই বাড়িতে তো এখন মহা ঝামেলা শুরু হয়েছে। মা আমাকে আপনাকে আরও আগেই ফোনে জানাতে বলেছিল। আপনার ফোন নম্বরটা আমি হারাই ফেলছি, তাই বলতে পারিনি। কি ঝামেলা শুরু হয়েছে? বাড়ির কাজ কে করবে এই নিয়ে। বড় ভাবি মেজো ভাবিকে বলে, মেজো ভাবি সেজো ভাবিকে বলে, সেজো ভাবি আবার খালাকে বলে। সব কাজ পড়ে আছে। সবাই বাইরে থেকে খাবার এনে খায়। কারো হাতের নখ নষ্ট হয়ে যাবে, কারো হাত দেখতে খারাপ হয়ে যায়, কারো স্বামী সংসারে টাকা বেশি দেয়, তাই সে কাজ করবে না। আবার খালার কোমরে ব্যথা। সব মিলিয়ে সবাই পড়েছে বিপদে। আবার সেজো ভাবি তো বলেই ফেলেছে যে ছোট ভাবির সাথে এত খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। তাদের জন্য নাকি চলে গেছে ছোট ভাই। বুঝুক এখন। কেউ থাকলে আমরা তার মূল্য দিতে জানি না। এখন যাতে ঠেলা সামলাও। কি হতো ওর হাতে হাতে একটু সাহায্য করলে, তাহলে তো আজ এই দিন দেখতে হতো না। এখন ভাইয়া কি দোকান কি করবেন? এই তো আস্তে আস্তে সব নিয়ে যাব 2 দিনের মধ্যে। মালপত্রগুলো নিতেই একটু কষ্ট হবে। ওষুধ তেমন নেই, কারণ 2 মাস ধরে দোকান ওষুধে ওঠেনি। ঠিক আছে, সাহায্যের দরকার হলে বলবেন। আর আপনার নাম্বারটা একটা মেসেজ করে পাঠাই দিয়েন। ওই দিকের খবর জানাতে পারবো। আসলে ভাই, ওই দিকের খবর জানার কোনো ইচ্ছে নেই আমার। তারপরে নাম্বার পাঠাবো আমি। আজকে আসি তাহলে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। মিস করব সুমন ভাই। সুমন মুচকি হেসে চলে গেল। সুমন বাড়ি ফিরে দেখলো রাতের রান্নার জন্য মায়া সব কিছুর ব্যবস্থা করছে, আর আয়শা তাকে সাহায্য করছে। মৌ ঘুম থেকে উঠে গেছে, ঘরে জিনিসপত্র ধরে ধরে দেখছে। কয়েকবার তার মায়ের কানে কানে কে বলছে, মা, এখানে থাকি আমরা, ওখানে আর যাব না। ওই বাড়ি কি সুন্দর, আর আঙ্কেল আন্টি কি ভালো, আমাকে দুপুরে কত কিছু কিনে দিয়েছে। সুমন রান্নাঘরে যেতে যেতে আয়েশা বেরিয়ে গেল। মায়ের ব্যস্ত সে বলো, ওইদিকে গিয়েছিলে, দোকানে বসনি? না, ভালো লাগে না। বসেই বা কী করবো, একটা কাস্টমার আসবে কিনা সন্দেহ। আর ওই দিক দিয়ে বাবা যাওয়া আসা করে, দেখলে আবার কটু কথা শোনাবে, তাই বসিনি। ভালো করেছো। রিফাত ভাই অনেক বাজার করে এনেছে, প্রচুর রান্না রাতে। বাড়ি থেকে রাগ করে আসার পর নাকি বেচারা আর একটু ঘরের রান্না খেতে পায়নি, তাই আজকে সে কবজি ডুবিয়ে খাবে। জানেও মায়া ওইদিকে কি হয়েছে? মায়া কাজ থামিয়ে মনোযোগ সুমনের পরের বাক্যটার দিকে দিয়ে বলে, কি হয়েছে? কোনো খবর পেয়েছে? হ্যাঁ, আবুল চাচার ছোট ছেলে ইসমাইল আছে না, ওর সাথে দেখা হয়েছিল। মায়া উত্তেজিত হলে, কি বলল? ওই বাড়ি কি অবস্থা এখন? বাড়ির কাজ নিয়ে নাকি বিরাট ঝামেলা বেঁধেছে। কেউ নাকি কোনো কাজ করবে না। বড় ভাই টাকা বেশি দেয়, এজন্য বড় ভাবে কাজ করবে না। সেজোভাবে কেমন সেজেগুজে থাকে সে তো জানোই। আর শ্বাস নষ্ট হয়ে যাবে, তাই সে কাজ করবে না। আর সেজোভাবির কথা তো জানোই, জীবনে কোনো কাজ করে খায়নি। আর মায়ের তো কোমরে ব্যথা, কোনো কাজ করতে পারে না। এই নিয়ে বাড়িতে নাকি প্রচণ্ড ঝগড়া। সবাই নাকি বাইরে থেকে খাবার এনে খায়। পুরো বাড়ি এলোমেলো হয়ে যায়। ইস, এ কি অবস্থা হলো! না আসলেই ভালো হতো। মায়ের এমন কি হবে? কোমর ব্যথা নিয়ে তো সব কাজ করতে পারবে না। ওরা কেউ তো করবে না। বাধ্য হয়ে সে গিয়ে করা শুরু করবে। যে পাপ করেছে তার শাস্তি পাক। তারপর দেখা যাবে কি হয়। রিফাত কোথায়? বাজারে গেছে। এই না বললে বাজার করেছে। হ্যাঁ, তোমার মেয়ে একটু দই খেতে ইচ্ছে করছে। আবার সন্ধ্যায় নাস্তা খায় আয়শা, এই জন্য দই আর নাস্তা আনতে গেছে ও।
মায়া ব্যস্ত সুরে বলল, তুমি চাকরিতে জয়েন কবে থেকে করবে? ভাবছি আমিও কিছু করব। আরে না, তুমি কিছু করলে মেয়েকে কে দেখবে? আর এখানে আয়েশা একা থাকে, মূলত এজন্য রিফাত আমাদের এনেছে। সেই ওকে একা রেখে তুমি বাইরে যাও, তাহলে বিষয়টা খারাপ দেখায় না? আর যেখানে ৫-৭ হাজার টাকা দিয়ে চলছি, আর এখন ৩০,০০০ টাকা, এ তো অনেক হয়ে যাবে। মানুষ কদিন বাঁচে বলো? এত টাকা পয়সা দিয়ে কি হবে? যে কদিন বাঁচবো ভালো মন্দ খেয়ে সুখে বাঁচবো। জানোই তো মায়ের জন্য খারাপ লাগছে। ওরা যদি সব কাজ মাকে দিয়ে করায়, তুমি যেটা ভাবছো ওটা যদি মা একটাবার ভাবতো, আজকে কি বাড়িঘর ছেড়ে এখানে এসে থাকতে হতো? আমাদের সাথে কেউ খারাপ করলে কি আমরাও তার সাথে খারাপ করব না, তাই করব না? তবে প্রাপ্য শাস্তিটুকু তাকে পেতে দিতে হবে। মা যদি তার ভুল বুঝে কখনো আমাদের কাছে চলে আসতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নেই। সুমন একটু ভেবে আবার বলল, বাদ দাও তো। তাদের শাশুড়ি বউয়ের মধ্যে অনেক মিল দেখছি, ঝগড়া কেন হবে? এসব নিয়ে আমরা এত চিন্তা করছি কেন? তুমি জানো না, মা একটু বেশি চিল্লায় দেখে ওরা আড়ালে মায়ের নামে অনেক কটু কথা বলতো। বলুক, আমার এসবের জন্য কষ্ট হয় না। স্ত্রী আর মা দুইজনের সমান, তাই তার প্রতি যেই কর্তব্য ছিল আমি পালন করছি। কিন্তু আমি তোমার কাছে ঋণী, তোমার কর্তব্যগুলো তো পালন করতে হবে। আশা পেছন থেকে আস্তে আস্তে বলল, সুমন ভাই, আপনি কি এত সুন্দর সুন্দর কথা বলেন? ভাবিরে পটাইছিলেন নাকি? আপনার বন্ধু কি একটু শেখাতে পারেন না? তার প্রেমে যে আমি কিভাবে পড়লাম ভেবেই পাই না। সুমন একটু ভাব নিয়ে বলল, আরে না সুমন, কোনো মেরে পটাইতো না বুঝছো। এই যে সুন্দর চেহারা দেখে তোমার ভাবি বড়লোকের মেয়ে হয়েও আমাকে দেখে ফিদা হয়ে গেছে। এই আসছে, আমাকে দেখে সারাদিন এই অজুহাত ওই অজুহাতে আমাদের বাড়িতে আসতো আমাকে দেখার জন্য। মাঝে মাঝে ন্যাকা হাঁচি দিয়ে বলতো, মিস একটু পানি দিবেন? আমি তো ঠিকই বুঝতাম বাড়িতে এত কাজের লোক থাকতে পানি কেন আমাকেই দিতে হবে। ওই হাঁচি তো ইচ্ছে করেই দেওয়া হাঁচি, তাই আমার সামনে আসলে ওই হাঁচি আসতো। ওই পানি দিতে গিয়েই তো ফেঁসে গেছি। আচ্ছা আয়শা, তুমি বলো, এত বড় লোক লোক বা- বাড়ির মেয়ের দিকে তাকানোর কি আমার সাহস ছিল? আর আমি কি পানি চাইতে অত বড়লোক বাড়িতে বেডরুমে দিতাম? কেউ যদি সামনে বসে থাকে, তাহলে তার কাছে পানি চাওয়া দোষের কি? বেডরুমে না যেতে বাড়ি এসে তো চোরের মতো এদিক ওদিক উঁকি দিতে। যাও তো, আমার সাথে তুমি কথায় পারবে না শুধু। আয়শা কোমরে হাত দিয়ে বলল, আমি যে এখানে আছি, আমাকে দেখেছো না? আমার সাথে কথা না বলে তারা রোমান্টিক ঝগড়া করছে। ওই আমি তো দেখছি। ওই সুমন, তুমি যাও তো, ছেলে মানুষ রান্নাঘরে কি? হ্যাঁ যাচ্ছি। আয়শারে ভালোভাবে রান্না শেখাও। আমার বন্ধুটা 1 কোটি বছর হয়ে গেছে, একটু ভালো রান্না খায় না। কথা শেষ করে সুমন জোরে জোরে হাসতে হাসতে চলে গেল। আয়েশা মুখ ব্যাখ্যা করে মায়ের দিকে তাকিয়ে বলে, দেখেছেন ভাবি কিভাবে অপমান করলো? তুমি ওর কথা বাদ দাও তো, আমি তোমাকে সব রান্না শিখিয়ে দিব। আপনি কিভাবে এত রান্না পারেন? সুমন ভাই তো বলল অনেক বড় ঘরের মেয়ে ছিলেন। আমার জানা মতে বড় ঘরের মেয়েরা তো তেমন রান্নাবান্না পারে না। কে বলেছে তোমাকে? শোনো, যারা ভাব নিয়ে অহংকার করে বলে তারাই পারে না। ছোট থেকে রান্নার প্রতি ঝোঁক ছিল। সারাদিন মায়ের সাথে থাকতাম রান্নাঘরে, সেখানে আস্তে আস্তে মায়ের থেকে সব শিখে নিয়েছি। ভাগ্য আমাদের কোথায় নিয়ে যাবে কেউ জানে না। দেখো, ওই সময় যদি রান্নাবান্না না শিখতাম, তাহলে শ্বশুরবাড়িতে এসে কতই কথায় না শুনতে হতো। তাই মেয়েদের সব কাজ শিখে রাখতে হয়। হাতে সব রান্না রান্না শেষ, সবাই খাচ্ছে। আয়েশা, সুমন, রিফাতকে সব পরিবেশন করছে। মায়া মৌকে খাইয়ে দিচ্ছে। রিফাত খেতে খেতে বলল, আহ, কত বছর পর খেলাম এই মজাদার খাবার। বাইরের খাবার আর আয়েশার আলু ভর্তার ডিম ভাজি খেতে খেতে আমার মুখ বাচ্চাদের মতো হয়ে গেছিল। ইসরে, আমি না থাকলে তো তুই আলু ভর্তা আর ডিম ভাজি কপালে জুটতো না। ঠিকই বলছো, তুমি না থাকলে তো মায়ের হাতে রান্নার মজার মজার রান্না খেতাম। রিফাত এই কথা বলে হাসতে লাগলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি। মৌ খেতে খেতে বলল, মা, আমি আর ও বাড়ি যাবো না। ওই বাড়ি দেখেছো ঘরে কত পানি পড়তো, এই বাড়িতে কোথাও পানি পড়ে না। মৌয়ের কথা শুনে রিফাত মৌকে কোলে নিয়ে বলল, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। রিফাতের কথা শুনে মৌ বেশ খুশি হলো। বৃষ্টির তীব্রতা খুব বেড়ে গেছে। আয়শা আর মায়া গল্প করছিল। মৌ অনেক আগে ঘুমিয়ে গেছে। সুমন বারান্দায় দাঁড়িয়ে আছে। রিফাত 4 কাপ চা বানিয়ে মায়া আর আয়শাকে 2 কাপ দিয়ে 2 কাপ নিয়ে বারান্দায় গেল। সুমনকে এত বৃষ্টির মধ্যে বাইরে তাকিয়ে থাকতে থেকে রিফাত পেছন থেকে ডাক দিল। সুমন কিছুটা ঘাবড়ে গেল। কিরে, এভাবে বাইরে তাকিয়েছিস কেন? সুমন সামনে তাকাতে রিফাত খেয়াল করলো সুমনের চোখে পানি। রিফাত উত্তেজিত হলো, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? এই সুমন। সুমন রিফাতকে থামিয়ে দিয়ে বলল, আস্তে কথা বল, মায়া আয়শা শুনবে। কিসের আস্তে? আগে বল, কাঁদছিস কেন? সুমন রিফাতের কাঁধে হাত রেখে বলল, কি আর বলবো, মার কথা খুব মনে পড়ছে। আচ্ছা বল, আমি তো তোর সন্তান ছিলাম, আদরের ছোট সন্তান, তাহলে কেন করলো এমন? তুই জানিস যেই দিন মায়ের প্রেগনেন্সির কথা
তারা জানতে পারে আমি বাড়ি আসার পর আমাকে ঘরে নিয়ে গিয়ে মা কত কথা শোনায়, যা মুখে বলা সম্ভব না। বাড়িতে নতুন একজন মানুষ আসার খুশিতে সবাই আনন্দ করে। আর আমার বাচ্চার কথা শুনে তাদের কত সমস্যা। আমার মেয়েটাকে এক টুকরো মাংস দিত না। সে আমাকে ঠকাতে পারল, আমি তো তাকে ভুলতে পারছি না। ছোটবেলায় তার আদর, ভালোবাসা, ওইগুলো এখনো আমার মনে গাঁথা। মন খারাপ করিস না ভাই, আমারও তো একই অবস্থা। আর কি বলবো বল, যা গিয়ে শুয়ে পড়। কাল তো একবার অফিস যাবি নাকি? ও হ্যাঁ, ওদের গল্প করা হয়েছে? না হলে গিয়ে এখন ঘুমা যা। মায়া সুমনকে আসতে দেখে গিয়ে বিছানা করে নিল। ওদের আলাদা একটা রুম দিয়েছে রিফাত। সকালে নাস্তা করে সুমন অফিসের জন্য বের হলো, সাথে রিফাতও গেল। তার আর 2 মাস পরে চলে যেতে হবে। আজ তাই আজকে সুমনের সাথে একটু ঘুরবে। দুইজন রিক্সা নিয়ে সুমনের অফিসের দিকে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে সুমন রিক্সা থামাতে বলল। পিছনে তাকাতে দেখলো ইসমাইল। ইসমাইল হাঁপাতে হাঁপাতে বলল, আপনারে না বলছিলাম নাম্বারটা দিতে সুমন ভাই? সুমন জিভ কেটে বলে, এই রে ভাই, একদম মনে নেই আমার। জানেন আপনার বাড়িতে কি হয়েছে? কেন কি হয়েছে? বাড়ির কাজ নিয়ে সবাই এর উপর দিচ্ছে বলছিলাম তো। হ্যাঁ, এখন কি হয়েছে? সবার উপর রাগ করে খালা সব কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। এখন হাসপাতাল আছে। হায় হায়, কোথায়, কোন হাসপাতালে? ঠিকানা নিয়ে ইসমাইলকে বিদায় দিয়ে রিক্সা নিয়ে সুমন আর রিফাত সোজা হাসপাতালে চলে গেল। সিটে শুয়ে আসে সুমনের মা। পাশে বড় ভাবি বসে আছে। সুমনকে দেখে অন্য পাশে তাকিয়ে রইল বড় ভাবি। সুমন তার মায়ের কাছে যেতে মা বলল, কেন আসছিস এখানে? আমারে মরার জন্য তো তোর বউ নিয়ে তুই চলে গেছিস। তোর বউ এমন কি কাজ করতো? ঘরের কাজ কি বাড়ির বউরা করে না? বাদ দে এইসব কথা। এখানে কেন এসেছিস? তোরা তো দরদ দেখানো লাগবে না, এখান থেকে যা। তোরে দেখতে ইচ্ছে করছে না আমার। বড় বউ, ওরে যাইতে বলো। আমরা তো একটা কথা বলতে দিলা না। আসার পর থেকে নিজের বলে যাচ্ছ। সব কাজ একা করে হাসপাতালে পড়েছো। তারপরে তোমার অহংকার কমছে না? ঠিক আছে, থাকো, আসবো না তোমার কাছে আর। কথা শেষ করে সুমন বেরিয়ে গেল। রিকশায় বসে সুমন অন্যদিকে তাকিয়েছে। রিফাত সুমনের পিঠে হাত দিয়ে বলল, বাদ দে ভাই, মন খারাপ করিস না। অভিমান করে বলে ফেলেছে এত কথা। অভিমান? তার চোখে তুই অভিমান দেখছিলি? আমি তার চোখে ভরা অহংকার দেখছিলাম। মানুষ তো শত্রুর সাথেও এভাবে লাগে না, যেভাবে আমার পরিবার আমার সাথে লেগেছে। কি করে পারে এত অহংকার নিজের মধ্যে পুষিয়ে রাখে? থাক, বাদ দে। ভাবিরে গিয়ে কিছু বলার দরকার নেই। দুইজন টুকটাক কথা বলতে যাচ্ছিল, হঠাৎ সুমন কথা থামিয়ে চলন্ত রিক্সা দাঁড়িয়ে গেল। রিফাত পড়তে পড়তে রিক্সা ধরে ফেলল। সুমন মাথায় একটা টোকা মেরে বলল, পাগল হয়ে গেছিস? একটু হলেই তো পড়ে যেতাম। সুমন উত্তেজিত হয়ে বলে, আরে আরে আরে, আমার মেয়ে সেজো ভাবি একটা লোকের সাথে রিক্সা হাসতে হাসতে কোথায় যেন যাচ্ছে। কই, আমি তো কাউকে দেখলাম না। আরে বেটা, তুই দেখবি কিভাবে? তুই তাকে চিনিস? হ্যাঁ তো তাই, কিন্তু তুই শিওর তুই তোর ভাবিকে দেখছিস? আরে হ্যাঁ, ভুল দেখবো কেন, তারাই দেখছি। তোর ভাই হয়তো ছিল সাথে। সুমন রেগে বলল, আমার চোখে ছানি পড়ে নেই যে ভাইরে চিনবো না। রিফাত মাথা চুলকাতে চুলকাতে বললো, ঠিক আছে, আচ্ছা ওদের নিয়ে তোর এত চিন্তা করা লাগবে না। ধুর বেটা, তোর সাথে কথা বলাটাই আমার বোকামি হয়েছে। আমার ভাইয়ের বউ অন্য কাউকে নিয়ে ঘুরছে আর আমার চিন্তা করা লাগবে না? মা অসুস্থ, সে কার সাথে যেন ঘুরছে। কি অবস্থা হয়ে গেছে বাড়ির। প্রথম দিন অফিসে কিছু কাজ বুঝে বসের সাথে গল্প আড্ডা দিয়ে রিফাতকে নিয়ে ঘুরে বাইরে ফিরতে মায়া আর আয়শা থেকে যা শুনলো তা শোনার জন্য সুমন মোটেই প্রস্তুত ছিল না। আয়শা মায়া দুজনে কাঁদছে। অন্য ফ্ল্যাটের সবাই দরজায় দাঁড়িয়েছে। ভিড় ঠেলে ঘরে ঢুকতে মায়া কাঁদতে কাঁদতে বলল, মৌকে পাওয়া যাচ্ছে না। দরজা খুলে মায়া ছাদে গেছিল। আয়শা রান্নাঘরে, মৌ সামনের রুমে খেলছিল। ছাদ থেকে আসতে একটু দেরি হয়। এসে মৌকে না পেয়ে মায়া আয়শাকে জিজ্ঞাসা করতেই আয়শা বলে সে রান্নাঘরে ছিল। পরে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পাচ্ছে না। মায়ের সংসার প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।